আসসালামু আলাইকুম। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কেমন হওয়া উচিত, অথবা আমরা কেমন সশস্ত্র বাহিনী চাই? এই প্রশ্নের উত্তরে নাগরিক হিসাবে আমি যত ক্ষুদ্রই হই না কেন, আমি বলবো যে আমাদের একটা সশস্ত্র বাহিনী থাকা উচিত, যেটা হবে ইনভিনসিবল, বাংলা করলে অপরাজেয়। কেন চাই সেটা? কারণ হচ্ছে ন্যাশন স্টেটের কনসেপ্টে আছে পারস্পরিক শত্রুতা, অর্থাৎ নেশন স্টেটগুলোর মধ্যে নিজেদের স্বার্থ রক্ষার ব্যাপারে একটা প্রতিযোগিতা থাকে। যেসব ন্যাশন স্টেটে উগ্র ন্যাশনালিজম আছে, তারা অনেক সময় অন্য স্টেটগুলোর স্বার্থ হানির কারণ হয়। এই জন্য প্রত্যেকটা নেশন স্টেট চেষ্টা করে তার সশস্ত্র বাহিনী যেন খুবই শক্তিশালী থাকে। কেন? কারণ হচ্ছে শত্রু দেশের কাছ থেকে নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা করা। এবং নেশন স্টেটগুলোর মধ্যে সবসময় আপনার বার্গেনিং চলে। তুমি যদি এইটা নিতে চাও, তাহলে আমাকে সেটা দিতে হবে। কখন আপনি খুবই ভালো বার্গেন করতে পারবেন? যখন আপনার পেছনে ভালো খুঁটি থাকে। এই খুঁটির কাজটা প্রধানত করে থাকে সশস্ত্র বাহিনী। সেই কারণে আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনী খুবই শক্তিশালী হোক। কিছু উদাহরণ দেয়া যেতে পারে। যেমন ধরেন, আমাদের সীমান্তে প্রায়শই আমাদের লোকদেরকে হত্যা করা হয়। একটা হিসাব দিলে আপনাদের দিলে চমকে যেতে পারে। সেইটা হলো 2009 থেকে 2024 সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের হিসাব। সেটা এই সময়ের মধ্যে 607 জন বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। তো অনেকটা ফিলিস্তিন সীমান্তের মতো। আসলে ফিলিস্তিনিদের তো কোনো রাষ্ট্র নাই, আর আমাদের তো রাষ্ট্র আছে। তুলনা করলে সেটা গাজার চেয়েও জঘন্য। যে এই সময়ের মধ্যে আপনার 607 জন নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা কখন? যখন দিল্লির একটা প্রিয় সরকার এখানে আছে। তাদের প্রিয় সরকার বারবার অনুযোগ করেছে আপনারা এই সীমান্তের হত্যাকাণ্ডটা বন্ধ করেন। তারাও বারবার কথা দিয়েছে, কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড কখনো বন্ধ হয়নি। আপনাদের মনে পড়বে ফেলানির লাশ কিভাবে ঝুলেছিল, যখন তার হন্তারক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ফুঁকছিল। আপনাদের অবশ্যই মনে পড়বে যে শেখ হাসিনা দিল্লিতে গিয়েছিলেন। দুই রাষ্ট্রের মধ্যে তখন বাইলেটারাল সম্পর্ক খুবই উষ্ণ। সেখানে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রধানমন্ত্রী বলেছিলেন যে সীমান্ত হত্যা জিরো লেভেলে নিয়ে আসবেন। আপনাদের অবশ্যই মনে পড়বে শেখ হাসিনা দিল্লিতে থাকতেই পরের দিন আমাদের সীমান্তে 2 জন লোককে হত্যা করা হয়েছিল। এই যে সীমান্ত হত্যাকাণ্ড, যা আমরা বন্ধ করতে পারিনি, এটার মূল কারণ হচ্ছে আপনার সামরিক শক্তির অভাব। আপনি দেখেন চায়না সীমান্তে এটা হয় কিনা? হয় না তো। এর চেয়ে দুর্বল পাকিস্তান সীমান্তে কি হয়? হয় না তো। তারপরে আপনার প্রধান নদী পদ্মা, আন্তর্জাতিক নদী, সব আন্তর্জাতিক আইন ভেঙে ফারাক্কা ব্যারাজের মাধ্যমে একতরফাভাবে পানি নিয়ে নিচ্ছে। পদ্মা মরে গেছে। শুধু পদ্মা না, বাংলাদেশের ছোট বড় অনেক নদী তারা মেরে ফেলেছে। কিচ্ছু বলতে পারেন নাই। কেন? আপনার সশস্ত্র বাহিনী শক্তিশালী না। আপনি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেন নাই। তাহলে আমাদের সশস্ত্র বাহিনী কেমন হওয়া উচিত? উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনারা জানেন সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। জয় পরাজয় নির্ধারণ করা খুব কঠিন ব্যাপার। তবে আমরা বলতে পারি ভারতের যুগ শ্রেষ্ঠ 3টা রাফায়েল বিমান সহ মোট 5টি বিমান এবং অসংখ্য ড্রোন পাকিস্তান খেয়ে দিয়েছিল। এই যুদ্ধে বিপুল পরিমাণ মিসাইল ব্যবহার করা হয়েছিল। দুই দেশই করেছে। যেহেতু যুদ্ধটা সমানে সমানে চলছিল, উভয় পক্ষেরই লস ছিল ব্যাপক,
সেই কারণে দ্রুত যুদ্ধ বন্ধ হয়েছে। গাজায় কিন্তু 1.5 বছরও যুদ্ধ বন্ধ হয় নাই, কারণ তারা সমান সমান না। ইরানের সঙ্গে যখন যুদ্ধ হলো, তখন যে জবাবটা ইসরায়েল পেল, তাতে দ্রুত যুদ্ধ বন্ধ হয়ে গেল। কারণ ইরানের সশস্ত্র বাহিনীও সেরকম শক্তিশালী। আরো একটা খবর আপনাদেরকে স্মরণ করে দিই, আপনারা হয়তো দেখে থাকতে পারেন। ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মিডিয়াকে বললেন যে যুদ্ধ চলাকালীন সময়ে চায়না তার সামরিক স্যাটেলাইট দিয়ে রিয়েল টাইম সিচুয়েশন শেয়ার করছিল পাকিস্তানের সঙ্গে। অর্থাৎ ভারতের কোন ঘাঁটি থেকে কোন বিমান উঠছে, সেই বিমানে কি ধরনের মিসাইল লোড করা হচ্ছে, তার সঠিক চিত্রটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছিল পাকিস্তান, এবং তাৎক্ষণিকভাবে সমুচিত জবাবটা পাকিস্তান দিতে পেরেছিল। ওই ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তার এই বক্তব্য কতখানি সত্য সেটা আমি বলতে পারবো না, তবে যুদ্ধের সামগ্রিক অবস্থা দেখে এইটা মনে হয় যে ভারত পাকিস্তান যুদ্ধে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি সেই সর্বশেষ প্রযুক্তি আছে? আমাদের কি লেটেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে? আমাদের কি রাফায়েল আছে? F-16 বা F-35 আছে? আমাদের কি মিসাইল আছে? আমাদের কি ড্রোন আছে? তাহলে আমাদের সশস্ত্র বাহিনীর অবস্থাটা কি? আমাদের এয়ারফোর্স সংক্রান্ত একটা চিত্র আপনারা অহরহ পান, সেটা হলো তাদের প্রশিক্ষণ বিমান ধপাস ধপাস করে আকাশ থেকে পড়ে যায়। আপনি শিউরে উঠবেন এই খবরে যে 34 বছরে 32টা যুদ্ধ বা প্রশিক্ষণ বিমান বাংলাদেশ এয়ারফোর্সের আকাশ থেকে মাটিতে পড়ে গেছে, বিধ্বস্ত হয়েছে। আরও একটা খবর দিই, ভারত পাকিস্তানের যখন যুদ্ধ চলছিল, অথবা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছিল, তখন আপনারা শুনে থাকতে পারেন যে যেই সিটিগুলোতে আক্রান্ত হচ্ছিল, সেই সিটিতে সাইরেন বাজানো হচ্ছিল। কেন? সাধারণ বেসামরিক নাগরিকদেরকে সতর্ক করতে যে হামলা দিয়ে আসছে, তোমরা নিরাপদ স্থানে চলে যাও। আপনি কি জানেন যে বাংলাদেশের এই সাইরেন সিস্টেমটাও নেই? এই সাইরেন সিস্টেমটা ছিল ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অধীন। আমাদের এই রাজধানীর যে মৎস্য ভবন আছে, তার আন্ডারগ্রাউন্ডে এই সাইরেন সিস্টেমের একটা সেন্ট্রাল অফিস ছিল। এরশাদের সময় এই অফিসটা বন্ধ করে দেওয়া হয়, ধ্বংস করে ফেলা হয় গোটা সাইরেন ব্যবস্থা। তাহলে কতভাবে বাংলাদেশের নাগরিকরা অরক্ষিত। সে কারণেই মিডিয়ার কার্নেজের পরে যখন সেনা কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন করছিল কেন তাদেরকে বিডারে ঢুকতে দেওয়া হয়নি, এই প্রশ্নের উত্তরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার শাসাচ্ছিল, চুপ করো, বাংলাদেশে হামলা চালানোর জন্য ইন্ডিয়ার এয়ারফোর্স রেডি হয়ে আছে। আশ্চর্য! আমার মতো দরিদ্র মানুষের টাকা দিয়ে আমরা একটা সেনাবাহিনী গড়েছি, তারা সুন্দর জীবনযাপন করেন, তারা DOHS তৈরি করে একটা অভিজাত এলাকা তৈরি করেছে, যেখানে বাংলাদেশের কৃষক সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় যাবারই সাহস করবে না। তারা করছে জলসিঁড়ি, দরিদ্র কৃষক মজুরের টাকায় তাদের বেতন হয়, পড়াশোনা হয়েছে। তারা বলে যে চুপ করো, ইন্ডিয়ার এয়ারফোর্স রেডি হয়ে আছে, তোমাদেরকে হামলা করবে। আমরা কি আসলেই এইরকম সশস্ত্র বাহিনী চাই? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।